আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি, দুটোই আমরা কভার করব। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায় এবং আইসিটি টিচারদের একটা কমন পাঠ, যেটার নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ইলেকট্রনিক্স। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি আছি মনসুরুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এদিকে কিছু আমরা ইলেকট্রনিক্স ডিভাইস দেখাচ্ছি যেগুলো তোমরা দেখতে পাও, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের ডিভাইস যেগুলো ডিজিটাল ডিভাইস, মেমোরি কার্ড, ইউএসবি, ব্লুটুথ, এগুলো যে, তারপর পেন ড্রাইভ, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হাতের নাগালে রয়েছে। এগুলো হচ্ছে সবগুলো ডিজিটাল ডিভাইস। আমরা আসলে আজকে আমাদের বিষয়টা যেহেতু ডিজিটাল ডিভাইস, তাই আমরা কিছু ডিজিটাল ডিভাইসের সাথে তোমাদের পরিচয় ঘটালাম। এরপর আসলে তোমরা দেখো যে ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল ডিভাইস বলতে কি বুঝো। তাহলে ডিজিটাল ডিভাইস জানতে হলে আমাদেরকে প্রথমে ডিজিটাল সংকেত কি জানতে হবে। তাহলে সংকেত, ডিজিটাল সংকেত কি সেটা জানতে হলে, সংকেত হচ্ছে চিহ্ন বা কার্য বা শব্দ যেটা নির্দিষ্ট পরিমাণ তথ্য বহন করতে পারে। এরকম তো সংকেত দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ সংকেত আর একটা হচ্ছে ডিজিটাল সংকেত। অ্যানালগ সংকেত হচ্ছে যেমন আমরা যে কথা বলি, শব্দ, যে আলো আসে সেটা, চাপ, তাপমাত্রা, এগুলো সব অ্যানালগ সংকেত। এই অ্যানালগ সংকেত গুলোকে তুমি ডিজিটাল বা সংকেতে অর্থাৎ মান প্রক্রিয়ায় প্রকাশ করা, ডিজিটালের মাধ্যমে তুমি সংকেতের মানটাকে সংখ্যায় প্রকাশ করা, এটাকে বলা হচ্ছে ডিজিটাল সংকেত। তাহলে চলো আমরা একটু দেখি। এটা অ্যানালগ সংকেত, যে সংকেত হচ্ছে সময়ের সাথে সাথে তার মান পরিবর্তন ঘটাচ্ছে, এটাকে বলা হয় অ্যানালগ সংকেত। ক্রমাগত তার মানের পরিবর্তন ঘটবে সময়ের সাথে সাথে। আর যে সংকেত দুটো নির্দিষ্ট অবস্থার মধ্যে সময়ের সাথে সাথে শুধুমাত্র দুটো নির্দিষ্ট অবস্থা বা স্তরের মধ্যে বা দুটো লেভেলের মধ্যে উঠানামা করবে, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালের দুটো অবস্থা থাকে, একটা হচ্ছে হাই স্টেট, ট্রু স্টেট, অথবা অন স্টেট, অথবা ওয়ান। আর লো আরেকটা স্টেট থাকে, আরেকটা স্তর থাকে যেটার নাম হচ্ছে লো স্টেট, অফ স্টেট, অথবা জিরো। তাহলে এই যে এটা হচ্ছে ওয়ান বা হাই স্টেট বা হাই ভোল্টেজ বা ট্রু, আর এটা হচ্ছে অফ স্টেট, জিরো, অথবা তোমার ফলস স্টেট। তাহলে আমরা ডিজিটাল সংকেত এবং অ্যানালগ সংকেত কি চিনতে পারলাম। এরপর আসো ডিজিটাল সংকেত কাকে বলা হয়। যে সিগন্যাল মাত্র দুটো নির্ধারিত লেভেল বা স্তরের মধ্যে, যে সিগন্যাল বা প্রতীক, তোমার যে সংকেত মাত্র দুটো লেভেল বা স্তরের মধ্যে, জানা স্তরের মধ্যে উঠানামা করে, অর্থাৎ সময়ের সাথে সাথে উঠানামা করবে, অর্থাৎ ধাপে ধাপে পরিবর্তিত হবে শুধুমাত্র দুটো স্তরের মধ্যে, সেই সংকেতটাকে বলা হবে ডিজিটাল সংকেত। ডিজিটাল সংকেতে মাত্র তুমি দেখো, এই যে আমরা আমাদের বাসা বাড়িতে এরকম ঘড়ি অনেকের বাসায় আছে, তাই না? এই ঘড়িগুলিতে যে ধরনের সংকেত দেয় সেটা হচ্ছে অ্যানালগ সংকেত। আবার অনেকের বাসায় দেখবে যে এরকম ঘড়ি আছে যেগুলোতে সংখ্যায় মান দেয়, ঘড়ির মানটা মানে ঘড়ির সময়ের মানটা সংখ্যায় দিয়ে থাকে, সেটাকে বলা হবে ডিজিটাল ডিভাইস। আবার অনেকে, আমরা যারা ফিজিক্সে যারা কাজ করি তারা দেখবে যে, অথবা তোমরা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে যারা মেরামতের কাজ করে ওখানে গেলে দেখবে যে এরকম কিছু ডিভাইস আছে যেটাকে আমরা ভোল্ট মিটার বলি। সেই ভোল্ট মিটারের যে পার্ট থাকবে সেই পার্টটা হচ্ছে অ্যানালগ। আবার অনেকগুলোতে দেখবে যে এরকম সংখ্যায় মানটা দেয়, এই যে ভোল্ট মিটারের মানটা সংখ্যায় দিয়ে থাকে, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এরকম অ্যানালগ ডিভাইস এবং ডিজিটাল ডিভাইস আমরা দেখেছি। তাই আমাদের যেহেতু পার্ট আছে ডিজিটাল ডিভাইস, তাই অ্যানালগ সংকেতের সাথে একটু তুলনামূলক পড়াশোনা আমাদের করতে হচ্ছে। আমরা এটা নিয়ে পড়াশোনা করতেছি। তো আসো, এই উপরের এই অ্যানালগ ডিভাইস থেকে যে সংকেতটা দিচ্ছে সেটা হচ্ছে এইভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। আর নিচের ডিজিটাল ডিভাইস থেকে যে সংকেতটা দিচ্ছে সেটা হচ্ছে দুটা স্তরের মধ্যে উঠানামা করতেছে। যে হাই স্টেটে যেটা হয় সেটা হচ্ছে ওয়ান, আর যেটা লো স্টেটে যেটা হয় সেটা হচ্ছে জিরো। তার মানে ডিজিটাল সংকেতটা শুধুমাত্র দুইটা স্তরের মধ্যে বিদ্যমান থাকে। আর এই দুইটা স্তরের মধ্যে তুমি দেখতেছো ডিজিটাল সংকেত এই দুটি স্তরকে বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা নির্দেশ করে ডিজিটাল ইলেকট্রনিক্স বিকশিত হচ্ছে।
ডিজিটাল এই যে ডিজিটাল সংকেতের দুইটা স্তর 0 এবং 1 দ্বারা কি করা হলো, নির্দেশিত হলো। হ্যাঁ, যে এই 0 এবং 1 দ্বারা ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি হচ্ছে, বিকশিত হচ্ছে। তাই ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তি হচ্ছে ডিজিট বা বাইনারি। তো ডিজিট বা বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। তাই আমাকে ডিজিটাল ইলেকট্রনিক্স জানতে হলে আমাকে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হবে। চলো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা একটু দেখবো। আগে সংখ্যা পদ্ধতি জানার আগে আমাকে সংখ্যা কাকে বলে জানতে হবে। সংখ্যাটা কাকে বলে তো দেখি। কোনো কিছু গণনা করার জন্য কতিপয় যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, আমি কোনো একটা বিষয় যদি কোনো একটা কিছু গণনা করতে চাই, তখন যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করবো তাকে সংখ্যা বলা হয়। সংখ্যাকে প্রকাশ আবার সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সমস্ত প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করবো সেগুলোকে বলা হবে অঙ্ক। এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যাটা গঠিত হয়। তাহলে আমি এক বা একাধিক নিয়ে অঙ্ক গঠিত হয়, সেটা এক বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা গঠিত হচ্ছে। তাই সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সমস্ত প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হবে সেগুলোকে অঙ্ক বলা হচ্ছে। এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা প্রকাশ করার বা লেখার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। কোন একটা সংখ্যা যে কিভাবে প্রকাশ করব অথবা কিভাবে লিখবো সেটা যে পদ্ধতি অনুসরণ করবো সেটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করি আমরা। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ চিহ্নের অবস্থানের দিকের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই প্রকারে ভাগ করা হয়। একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থান বিনিময় ঘটলো সংখ্যার মানের পরিবর্তন ঘটে না, মানে একটা অঙ্কের স্থান বিনিময় ঘটাইছি। যেমন আমরা মনে করো তোমার ক্লাসে রোল নাম্বার 1, 2, 3 একটা বেঞ্চে বসেছে, 1 বাম দিকে বসেছিল, 3 ডান দিকে বসেছিল। তখন তোমাকে জিজ্ঞেস করা হলে এখানে কয়জন সংখ্যা আছে, কয়জন ছাত্র আছে, তখন তুমি বলবো 3 জন। আবার আমি 3কে ডান দিকে, 1কে ডান দিকে বসালাম। এখন যদি জিজ্ঞেস করি তোমাকে কয়জন সংখ্যা আছে, তখন তোমরা তাও বলতে 3 জন। অর্থাৎ তোমার দেখা যাচ্ছে যে অঙ্কের স্থান বিনিময় ঘটানোর পরও সংখ্যার মানের পরিবর্তন ঘটে নাই, সেটাই হচ্ছে অস্থানিক পদ্ধতি। এটা আদিমকালে জীবজন্তু পশুপাখি হিসাব নিকেশে ব্যবহার করা হতো, বর্তমানে ব্যবহার হতো না, হয় না। যেমন হায়ারোগ্লিফিক্সের যে সংখ্যা পদ্ধতি ছিল সেটা আদিমকালে, সেটাই হচ্ছে তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতি। দ্বিতীয় নম্বর হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থান বিনিময় ঘটলে সংখ্যার মানের পরিবর্তন ঘটে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থান বিনিময় ঘটলে সংখ্যার মানের পরিবর্তন ঘটে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। চলো আমরা আমাদের যেহেতু আদিমকালে অস্থানিক সংখ্যা পদ্ধতি ব্যবহার হতো, বর্তমান কালে ব্যবহার নেই, তাই এটা নিয়ে আমরা পড়াশোনা করবো না। আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো বর্তমানে যেটা ব্যবহৃত হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে বর্তমান কালে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করবো। চলো পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন আমি 3, 2, 5 তিনটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা লিখলাম, যেটা হচ্ছে 325। আবার লিখলাম 3, 2, 523। আবার লিখলাম 253। দেখো এই তিনটা সংখ্যার মধ্যে একই অঙ্ক ব্যবহার করেছি, কিন্তু অঙ্কের স্থানগুলো বিনিময় ঘটাই দিচ্ছি। দেখো এখানে দেখো 3টে ছিল একক স্থানীয়তে, এখানে 3টা হচ্ছে এখানে 3টা ছিল শতক স্থানীয়তে, এখানে 3টা হচ্ছে একক স্থানীয়তে। আবার 5টা ছিল এখানে একক স্থানীয়তে, এখানে দিলাম শতক স্থানীয়তে। তাহলে দেখা যাচ্ছে এই দুটোর মানের পরিবর্তন হয়ে গেল। আবার একইভাবে এখানে চিন্তা করে দেখো, এই 2টা দশক স্থানীয়তে ছিল, এখন এটা একক স্থানীয়তে নিয়ে গেলাম। 5টা শতক স্থানে ছিল, এটাকে আমি তোমার দশক স্থানীয়তে নিয়ে গেলাম, তখন মানের পরিবর্তন হয়ে গেল। দেখা যাচ্ছে তিনটা সংখ্যাতে একই অঙ্ক ব্যবহার করার পরেও তাদের মানের পরিবর্তন হচ্ছে। এটাকে আমি বলবো, এই ধরনের সংখ্যা পদ্ধতিটাকে বলবো আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ অঙ্কের স্থান বিনিময় ঘটেছে, তাই সংখ্যার মানেরও পরিবর্তন ঘটেছে, এটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন প্রকারভেদ দেখি। স্থানিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 4 ভাগে ভাগ করা হয়। দেখো কিরকম, আমি যে একটা সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করব সেটার উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমি 4 ভাগে ভাগ করতেছি। 1 নম্বর ডিজিট বা বাইনারি। যদি আমি 2টা অঙ্ক ব্যবহার করি, যে অঙ্কগুলো হচ্ছে 0 এবং 1, তখন সেটাকে বলা হবে ডিজিট। যেহেতু এখানে প্রতীক 2টা, তাই দিকটি হবে 2। তারপর হচ্ছে আমি এখন 8টা প্রতীক ব্যবহার করব, যেগুলো হচ্ছে 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম। এই 0 থেকে 7 পর্যন্ত এরকম 8টা যদি অঙ্ক ব্যবহার করে যদি কোনো সংখ্যা পদ্ধতি আমি প্রচলন করাই, কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়,
সেই সংখ্যা পদ্ধতিটাকে বলবো আমরা অষ্টক। যেহেতু এখানে 8টা প্রতীক ব্যবহার করা হচ্ছে তাই বৃত্তি হবে 8। এরপর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যদি ব্যবহারিত অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 10টা প্রতীক ব্যবহার করব, যেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম যদি আমি 10টা প্রতীক ব্যবহার করে থাকি সেটাকে বলা হবে দশমিক সংখ্যা পদ্ধতি। যেহেতু এখানে প্রতীক 10টা তাই বৃত্তি হবে 10। এরপর হচ্ছে ষোড়শ বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যদি ব্যবহৃত অঙ্কের পরিমাণ 16টা হয়ে থাকে, যেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F, এরকম যদি আমি 16টা প্রতীক ব্যবহার করে থাকি তখন তাকে বলা হবে ষোড়শ বা হেক্সাডেসিমাল। যেহেতু এখানে 16টা প্রতীক ব্যবহার করতেছে তাই বৃত্তি হবে 16। এখানে A হচ্ছে, এর মান হচ্ছে 10 এর সমান, B এর মান হচ্ছে 11 এর সমান, C এর মান হচ্ছে 12 এর সমান, D এর মান হচ্ছে 13 এর সমান, E এর মান হচ্ছে 14 এর সমান, F এর মান হচ্ছে 15 এর সমান। আমি যদি এভাবে দেখাতে পারি আমরা, তাহলে এখানে এর মান কত সমান? এর মান হচ্ছে হেক্সাডেসিমালে এর মান 11, B এর মান 11, C এর মান 12, D এর মান 10 এর সমান, ভুল করছি এখানে, এটা হচ্ছে 11 এর সমান, এটা হচ্ছে 12 এর সমান, আর এটা হচ্ছে D এর মান হচ্ছে 13 এর সমান, E এর মান হচ্ছে 14 এর সমান, আর F এর মান হচ্ছে তোমার 15 এর সমান। হ্যাঁ, এভাবে আমরা তাহলে A সমান 10, B সমান 11, C সমান 12, D সমান 13, E সমান 14, F সমান 15, এগুলো আমরা অঙ্ক করার সময় প্রয়োজন হবে তাই আমরা এগুলো ব্যবহার করলাম। আচ্ছা, একটি সংখ্যা পদ্ধতিতে আমি যদি এখানে এটা একটু মুছে দিই, এগুলো যেহেতু এগুলো একটু ডিস্টার্ব করতেছে, আমাদের এগুলো মুছে দিই। এগুলো মুছে দিই, ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এগুলো মুছে দেওয়ার পরে আমরা এখন দেখব, দেখো একটি সংখ্যা পদ্ধতিতে যতটি প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হবে তার বৃত্তি তত হবে, ওই সংখ্যা পদ্ধতির বৃত্তি তত হবে। মনে করো আমি দ্বিমিকে 2টা প্রতীক ব্যবহার করছি তার বৃত্তি 2, অষ্টকে 8টা তার বৃত্তি 8, দশমিকে 10টা তার বৃত্তি 10, ষোড়শে 16টা তার বৃত্তি 16। তো চলো আমরা একটু দেখি সংখ্যা পদ্ধতির রূপান্তর। তুমি দশমিককে আমরা সচরাচর সংখ্যা পদ্ধতি বলি। দশমিক হতে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যদি তুমি রূপান্তর করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে দশমিক হতে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে, দশমিক হতে অন্য কোনো সংখ্যা পদ্ধতি, যেমন দ্বিমিকে রূপান্তর করতে চাচ্ছ, অষ্টকে রূপান্তর করতে চাচ্ছ, অথবা ষোড়শে রূপান্তর করতে চাচ্ছ, তাহলে তোমাকে কি কাজ করতে হবে? তোমাকে 2টা কাজ করতে হবে। 2টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে তোমার প্রদত্ত দশমিক সংখ্যাকে তুমি দশমিক থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতি, অন্য কোনো সংখ্যা বলতে বোঝানো হচ্ছে এখানে দ্বিমিক হতে পারে, অষ্টক হতে পারে, ষোড়শ হতে পারে। তাই তোমাকে 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রদত্ত দশমিক সংখ্যার দশমিকের আগের অংশকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তুমি যদি দ্বিমিকে যাও দ্বিমিকে, অষ্টকে চাইলে অষ্টকে, বা ষোড়শে চাইলে ষোড়শে, দ্বিমিকে চাইলে তাহলে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বৃত্তি দ্বারা পুনঃ ভাগ করতে হবে, ভাগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত প্রাপ্ত ভাগফল বৃত্তি চেয়ে ছোট না হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। প্রথমবার যে ভাগটা করবো বৃত্তি দিয়ে প্রদত্ত সংখ্যাকে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে, দ্বিতীয়বার হয়তো প্রাপ্ত ভাগফলকে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে। এগুলো আসলে বুঝতে হবে, আমি যখন একটা অঙ্ক করাবো, সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো, তখন তোমরা বুঝতে পারবে। তাই তুমি এই জিনিসটা তোমরা লিখে রাখবা। তাহলে প্রদত্ত দশমিক সংখ্যা দশমিকের আগের অংশকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বৃত্তি দ্বারা পুনঃ ভাগ করতে হবে, বারবার ভাগ করতে হবে বৃত্তি দ্বারা। কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে? যতক্ষণ না পর্যন্ত ভাগফল বৃত্তির চেয়ে ছোট না হয়। প্রথমবার বৃত্তি দিয়ে ভাগ করবো কাকে? প্রদত্ত সংখ্যার দশমিকের আগের অংশটাকে।
তবে দ্বিতীয়বার হতে প্রাপ্ত ভাগফলগুলোকে ভাগ করব। 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা হচ্ছে প্রদত্ত দশমিক সংখ্যার দশমিকের পরের অংশকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার ভিত্তি দ্বারা পুনঃ গুণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত প্রাপ্ত গুণফলের দশমিকের পরের অংশ শূন্যের চেয়ে ছোট না হয়, শূন্যের সমান না হয় ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে। প্রথমবার প্রদত্ত সংখ্যার দশমিকের পরের অংশকে ভিত্তি দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয়বার হতে প্রাপ্ত গুণফলের দশমিকের পরের অংশকে ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে কিরকম আমরা একটু দেখি। যেমন একটা দশমিক সংখ্যা দিলাম, আমি একটা দশমিক সংখ্যা থাকবে, যেমন দ্বিমিক সংখ্যা, দশমিককে তুমি দ্বিমিক বা বাইনারিতে রূপান্তর করতে হলে তাহলে তোমাকে এই দুইটা কাজ করতে হবে। এই যে আমি একটা দশমিক সংখ্যা দিলাম, দেখো এখানে একটা দশমিকের আগের অংশ, এটা দশমিকের পরের অংশ। দশমিকের আগের অংশ কি করতে হবে, দশমিকের পরের অংশ কি করতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি। আমরা দশমিকের আগের অংশ, এই যে দশমিকের আগের অংশের জন্য এই প্রথম কাজটা করতে হবে, আর দশমিকের পরের অংশের জন্য এই দ্বিতীয় কাজটা করতে হবে। প্রথম কাজটা কি, এটাকে তুমি যদি মনে করো এই দশমিক সংখ্যাটাকে তুমি দ্বিমুখে নিতে চাচ্ছ, তখন এই দশমিকের আগের অংশের এই 62টাকে তোমার 2 দিয়ে ভাগ করতে হবে, আর দশমিকের পরের অংশ 0, 6, 2, 5 এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে কাজ। আমরা এটা একটা প্রমাণ করে দেখবো, আমরা এটা কাজটা করে দেখবো। এখন দেখি, চলো আমরা করে দেখলে কি হয়। এই যে দেখো, এই যে আমার প্রদত্ত এই দশমিক সংখ্যাটাকে আমি প্রথমে দ্বিমিকে রূপান্তর করবো। তাহলে আমার কয়টা কাজ এখানে দেখো, 2টা কাজ। একটা হচ্ছে দশমিকের আগের অংশ, আর একটা হচ্ছে দশমিকের পরের অংশ। তাহলে দশমিকের আগের অংশটাকে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কত আমার সংখ্যা কত, 62, তাই না? তাহলে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কি দিয়ে, যুক্তি দিয়ে। ভাগ করলে কি কি পাওয়া যাবে, ভাগফল এবং ভাগশেষ। তাহলে ভাগফল কত, 31, ভাগশেষ কত, 0। আবার দেখো, এখন আমি বলছিলাম প্রথমবার হচ্ছে প্রদত্ত সংখ্যা দশমিকের আগের অংশকে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয়বার থেকে কি বলছিলাম, প্রাপ্ত ভাগফলকে ভিত্তি দ্বারা পুনঃ ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা ভিত্তির চেয়ে ছোট না হয়। তাহলে আমি আবার ভাগ করবো, কি দিয়ে, ভিত্তি দিয়ে। তাহলে ভাগ করতেছি, ভাগ করলে 31কে ভাগ করলে কত হবে, 15 হবে। ভাগশেষ কত হবে, 1। দেখো এই 15টা কিন্তু এখনো ভিত্তির চেয়ে বড়, তাহলে এটাকে আবারও ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত হবে, 7। ভাগশেষ কত হবে, 1। আবারও ভাগ করতে হবে, কেন, এখনো 7টা ভিত্তির চেয়ে বড়, তাই আবারও ভাগ করবো। কত হবে, 3। ভাগশেষ কত হবে, 7টা ভাগ করলে 2 দিয়ে 1। আবারও ভাগ করব, কেন, এখনো 3 2 এর চেয়ে বড়, তাহলে ভাগফল কত হবে, 1। ভাগশেষ কত হবে, 1। দেখো খেয়াল করো, এখন আর ভাগ করবো না। কেন ভাগ করবো না, দেখো এই শেষ ভাগফলটা হচ্ছে ভিত্তির চেয়ে ছোট হয়ে গেছে, সুতরাং আর ভাগ করবো না। যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে আমি একদম সর্বশেষ ভাগশেষ পর্যন্ত চলে যাব। তাহলে আমি এটা কত হয়, আমি লিখলে কত হবে, তাহলে কত, এখান থেকে 1, তারপর হচ্ছে আবার 1, আবার 1, আবার 1, আবার 1, 0। তাহলে আমার এই যে 62 যে দশমিক সংখ্যা ছিল সেটাকে আমি দ্বিমিকে রূপান্তর করলাম। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যে দশমিকের পরের অংশটা কাজ করা, তাহলে দশমিকের পরের অংশটা কাজ করবো। এখন দেখো দশমিকের পরের অংশ কাজ করতে হলে, তাহলে আমার দশমিকের পরের অংশ কি ছিল, 0.625। এটাকে আমার দেখো, তাহলে আমি আগের অংশটার কাজটা আমরা কতটুকু করতে পারবো সেটা আমরা বুঝতে পারছি, কত হবে এটা। এখন দশমিকের পরের অংশের কাজ করব, তাহলে আমি এগুলো একটু মুছে দিয়ে দেখি। আমরা ইরেজার নিলাম,
আমরা রেজাল্টটা রেখে দিচ্ছি, রেজাল্টটা আমি পরে একটু সাজাতে হবে, তো রেজাল্টটা রেখে দিলাম। দেখো আমি আবার ফ্যান নিই, দেখো এখানে এই দেখো, তাহলে আমার কত, আমার হচ্ছে 0.625, একে গুণ করতে হবে কি দিয়ে, বৃত্তি দিয়ে। গুণ করলে কত হবে, 0.125। আচ্ছা দেখো এখন আমি বলছিলাম প্রথমে দশমিকের পরের অংশকে বৃত্তি দ্বারা গুণ করতে হবে, গুণ করার পরে প্রাপ্ত গুণফলে দশমিকের পরের অংশকে যতক্ষণ পর্যন্ত শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দশমিকের পরের অংশ এখানে কি 0.125, একে গুণ করতে হবে কি দিয়ে, বৃত্তি দিয়ে। গুণ করলে কত হয়, 0.25। দেখো এখন এই যে গুণফলে, প্রাপ্ত গুণফলে দশমিকের পরের অংশ কি আছে, এখনো শূন্য হয়নি, সুতরাং এটাকে আবারও কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতেছি আমরা, গুণ করলে কি হবে 0.5। এখন দেখো এখনো কিন্তু এটা শূন্য হয়নি, সুতরাং এটাকে আবারও গুণ করতে হবে। তাহলে গুণ করলে এখন কি হচ্ছে দেখো 1.0। এখন দেখো দশমিকের পরের অংশ শূন্য হয়ে গেছে, সুতরাং আর গুণ করতে হবে না। তাহলে যেখান থেকে উপর থেকে আমি এখন নিচে নেমে যাব, তাহলে এখন কি হয়, রেজাল্ট কি হবে, রেজাল্টটা আমি লিখবো যে 0. যেহেতু এটা দশমিকের পরের অংশটা দশমিক দিলাম, তাহলে কয়টা শূন্য, 1টা 2টা 3টা, তারপর হচ্ছে শূন্য শূন্য, তাহলে 1টা 2টা 3টা 1। তাহলে আমার রেজাল্টটা আমি কি পেয়ে গেলাম, তাহলে আমি রেজাল্টটা পেয়ে গেলাম কি, তাহলে আমার ওই অংশের জন্য মান পেয়ে গেলাম, দশমিকের পরের অংশের জন্য মান পেলাম কত, এটা, আর দশমিকের আগের অংশের জন্য মান পেলাম এটা। তাহলে আমি এখন সম্পূর্ণটাকে যদি সাজিয়ে লিখি কি হবে, তাহলে আমি এগুলো একটু মুছে দিই, দেখো এগুলো মুছে দিচ্ছি, এখন আমরা এগুলো মুছে দিচ্ছি, এইগুলো মুছে দিচ্ছি আমরা। এখন আমি পূর্ণ মানটা লিখবো, পূর্ণ মানটা লিখলে কি হয় দেখো, পূর্ণ মানটাই আমরা লিখবো এখন। পূর্ণ মানটাই লিখবো, তাহলে পূর্ণ মানটা যখন আমি লিখবো, এখন দেখো পূর্ণ মানটা আমরা লেখার চেষ্টা করবো। তাহলে এখন পূর্ণ মান যদি লিখি, দশমিকের আগের অংশের মানটা কত পেয়েছিলাম, 1 1 1 1 1 0, তাই না? এইটুকু হচ্ছে দশমিকের আগের অংশ মান। দশমিকের পরের অংশে কি পেয়েছি আমরা, 0 0 0 1। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে দ্বিমিক। তাহলে এই যে এই সংখ্যাটার আমি দশমিক, এই সংখ্যাটাকে দ্বিমিকে রূপান্তর করা শিখতে পারলাম। কিভাবে করলাম আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমি একটা দশমিক সংখ্যা যদি দেয়, তাহলে আমি এটাকে দ্বিমিকে রূপান্তর করবো, একইভাবে ঠিক আমি অষ্টকে রূপান্তর করতে পারবো। তাহলে একটা দশমিক সংখ্যাকে আমি দ্বিমিকে রূপান্তর করলাম, যেটা দ্বিমিকের মান হচ্ছে এটা। তাহলে আমি এটা লিখে রাখলাম। এখন দেখো আমরা এই যে এইগুলোকে মুছে দিলাম, মুছে দিয়ে এখন আমি দেখো আমরা, তাহলে আমরা দেখো আমরা এখন অষ্টকটাকে আমরা দ্বিমিকে রূপান্তর করবো। তাহলে অষ্টকের দশমিকের আগের অংশ কত, 62 না? তাহলে দ্বিতীয়টা অষ্টক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? এখন কিন্তু আর 2 দিয়ে ভাগ করা যাবে না। কেন ভাগ করা যাবে না? কারণ আমি যে সংখ্যা পদ্ধতি দিতে যাচ্ছি তার ভিত্তি দিয়ে, তাহলে আমি 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে এখন কি হবে, তাহলে 7 8 56, তাহলে কয় হবে 7 বার। হ্যাঁ, বাক্সের কত থাকতেছে 6। তাহলে দেখো এখন দেখো এটাকে আর ভাগ করবো, কেন করবো না?
কারণ যে ভাগফলটা এসেছে এটা বৃত্তির চেয়ে ছোট, সুতরাং ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এইখানে হচ্ছে এটাই হচ্ছে রেজাল্ট। এটা সমান কি হবে, রাস্তাগুলো বন্ধ করলে 62 এটাই হচ্ছে তোমার 76, এটা হচ্ছে 62 অক্টাল সংখ্যা। এখন দেখো তাহলে দশমিকের পরের অংশ আছে না, এটাকে কি করতে হবে, দশমিকের পরের অংশ যেটা আছে সেটাকে করি। দেখো এটা লিখতেছি, এখন কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে, কারণ আমি অক্টাল সংখ্যাতে দিতে যাচ্ছি। কি লিখবো, 0.0 গুণ করলে 0.5 হবে। দেখো এখন যে সংখ্যাটা যে প্রাপ্ত গুণফলে দশমিকের পরের অংশ 0 হয়েছে হয়নি, তাহলে সেটা দশমিকের পরের অংশটাকে আবার কি করতে হবে, গুণ করতে হবে, আবার গুণ করতে হবে। তাহলে গুণ করতে কি, দেখো তাহলে কি হবে, এটা গুণ করবে। দেখো এখন কিন্তু 0 হয়ে গেছে, দশমিকের পরের অংশে প্রাপ্ত গুণফলে দশমিকের পরের অংশ 0 হয়ে গেছে। সুতরাং আমরা এটা কি করব, এই রেজাল্টটা আমরা এখানে শেষ করে দেবো। তাহলে আমার রেজাল্টটা কি হচ্ছে, 0.0 উপর থেকে নিচে নামবো তো 0.4, তাহলে এটা কি হয়ে গেল, অক্টাল হয়ে গেল। তাহলে এখন দুটাকে একত্রিত করলে এখন রেজাল্ট কত হবে, দশমিকের আগের অংশের জন্য পেয়েছি আমরা 76, আর দশমিকের পরের অংশের জন্য পেয়েছি 0.04। তাহলে আমার রেজাল্টটা কত হবে, 76 এটাই হচ্ছে এই 7604, এটাই হচ্ছে 62.6 অক্টাল সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে রূপান্তর, দেখো নিয়ম কিন্তু একই, শুধুমাত্র ওইটাতে 2 যখন নিয়েছিলাম 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি, অষ্টকে যখন নিচ্ছে 8 দিয়ে ভাগ করতেছি, 8 দিয়ে গুণ করতেছি। এখন 16 যখন নেবো তাহলে একই রকম 16 দিয়ে ভাগ করবো, 16 দিয়ে গুণ করবো। দশমিকের আগের অংশটাকে 16 দিয়ে ভাগ করবো, দশমিকের পরের অংশটাকে 16 দিয়ে গুণ করবো। তাহলে এখন দেখি আমরা এখানে 16 লিখি, হচ্ছে কত 62, এটা যখন গুণ করবো 316 ভাগ করলে 316 48 থাকে, 62 কত হবে 14। তাহলে আমি বলছিলাম হেক্সাডেসিমালে 14 বলে কোনো 14 বলে কোনো প্রতীক নেই, 14 প্রতীকটাকে কি করছিলাম আমরা, ই করছিলাম। তাহলে এখানে কি হবে, ই। দেখো ভাগফলটা কত, 3, ছোট চেয়ে বড় না ছোট, ছোট, সুতরাং আর ভাগ করতে হবে না। এটাই হচ্ছে কি 62 হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে আমরা কি লিখবো, 3 হেক্সাডেসিমাল। এখন দেখো যেটা দশমিকের পরের অংশ কি ছিল, 0.0625 ইন্টু 16 গুণ করলে হচ্ছে 1.1, সুতরাং এটা আর দশমিকের পরের অংশ আমি এখানে এইটা লিখি 1 পয়েন্ট, গুণফলটা হচ্ছে 1.0, যেহেতু এখানে দশমিকের পর অংশের প্রথম গুণের শূন্য চলে আসছে, আর কাজ করতে হবে না। সুতরাং এটা সমান কত হবে, 0.1 হেক্সাডেসিমাল। সুতরাং মানটা কত হবে, টোটাল মানটা 3 যেটাকে কম্বাইন করলে এরকম হবে। এই হচ্ছে আমরা কোন সংখ্যাকে কিভাবে আমরা দশমিক সংখ্যা দিলে দশমিক সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল, ইউনিক, অষ্টক বা ষোড়শ করবো, সেটা নিয়ম, একটা নিয়মে আমরা সবগুলো করলাম। সুতরাং আমরা সবাই বুঝতে পারছি। এখন হচ্ছে
আমাদের এখন হচ্ছে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যেমন দিনিক আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে, এটা হচ্ছে কি হবে দশমিক বা সচরাচর পদ্ধতি। দশমিককে আমরা আবার সচরাচর পদ্ধতি বলি, দশমিক বা সচরাচর পদ্ধতিতে রূপান্তর করব, সেটা আমরা এখন দেখব। তাহলে আগে দেখেছি আমরা দশমিক হতে অন্য সংখ্যা পদ্ধতিতে, এখন হচ্ছে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে হতে অন্য কোনো সংখ্যা পদ্ধতি, যেমন দশমিক, দ্বিমিক, অক্টাল, হেক্সাডেসিমাল হতে দশমিকে কিভাবে রূপান্তর করব সেটাই আমরা এখন দেখব। তাহলে দেখো, প্রথমে এটার জন্য আমার দ্বিমিক, অষ্টক, ষোলো দেওয়া আছে, এটাকে আমি কিসে রূপান্তর করবো? দশমিক বা সচরাচরে। তাহলে দেখো কিভাবে করবো, সেটার জন্য তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, প্রদত্ত যে সংখ্যাটা রূপান্তর করতে হবে, সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে প্রদত্ত সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করতে হবে, এক নম্বর কাজ। তোমাকে মনে করো একটা দ্বিমিক সংখ্যা দিয়েছে, দ্বিমিক সংখ্যা যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ককে তুমি দ্বিমিকের ভিত্তি 2 দিয়ে গুণ করবে। অথবা অষ্টক সংখ্যা দেওয়া আছে, অষ্টকের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে গুণ করে দিতে হবে। অথবা তোমার হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, তার প্রত্যেকটা অঙ্ককে 16 দিয়ে গুণ করে ফেলতে হবে। এটাই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ, প্রতিটি ভিত্তির উপর এই যে দশমিকের অবস্থান অনুযায়ী পাওয়ার দিতে হবে। এখন প্রত্যেকটা ভিত্তির উপর দশমিকের অবস্থান অনুযায়ী পাওয়ার দিতে হবে। পাওয়ারের মান দশমিকের অবস্থান হতে বাম দিকের প্রথম অঙ্কের জন্য 0 করে, দশমিকের অবস্থান হতে বাম দিকের প্রথম অঙ্ক দশমিক থেকে শুরু করে বাম দিকের যে প্রথম অঙ্কটা হবে সেটা প্রথমে 0 দিয়ে শুরু করতে হবে। তারপর আস্তে আস্তে করে ক্রমবর্ধমান করে ধনাত্মক মান বাড়তে থাকবে। এরপর ডান দিকে ক্রমহ্রাসমান ঋণাত্মক সংখ্যা বসাতে হবে। এইভাবে যে গুণগুলো আসবে, এই গুণগত রাশি সমূহকে তোমাকে যোগ করতে হবে। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। দেখো, আমরা আগে দেখেছিলাম যে আমাদের যে 62.0625 যে দশমিক সংখ্যা ছিল, সেটাকে যখন দ্বিমিকে রূপান্তর করছিলাম, আমরা আগে দেখেছিলাম, কিছুক্ষণ আগে দেখছি, এটা দ্বিমিকে হয়েছিল, এটা অষ্টক হয়েছিল, এটা আর ষোড়শ হয়েছিল এটা। এখন আমি এই দ্বিমিকটাকে আমি কিভাবে দশমিকে রূপান্তর করা যায় সেটা দেখবো। প্রথম কাজ কি, আমাদের দ্বিমিক হতে যদি অন্য কোনো বা অষ্টক হতে অন্য কোনো দশমিকে অথবা ষোড়শ হতে দশমিকে যদি আসতে কয় টাকা, 3 টাকা। প্রথম কাজ হচ্ছে কি, প্রত্যেকটা অঙ্ককে ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে এই দ্বিমিকের এই সংখ্যাটাকে, এই যে সংখ্যার যে অঙ্কগুলো আছে সবগুলোকে 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করছি, দেখো সবগুলোকে 2 দিয়ে গুণ করছি। প্রথম একটা করে 2 দিয়ে গুণ করছি, দ্বিতীয় একটা করে 2 দিয়ে, এরকম প্রত্যেকটা অঙ্ককে আমি 2 দিয়ে গুণ করে ফেলছি, করছি কিনা। তারপর হচ্ছে এই পাওয়ার যেগুলো ছিল, অর্থাৎ ভিত্তি যেগুলো ছিল, এখানে ভিত্তি ছিল 2 এর উপরে আমার পাওয়ার দিতে হবে। কোথায় পাওয়ার দিতে হবে? দেখো, এই দশমিকের এই জায়গায় যেতে হবে। এই জায়গা থেকে বাম দিকে প্রথম অঙ্ক যেটা পাওয়া যাবে সেটাকে 0 করতে হবে। তাহলে বাম দিকে প্রথম অঙ্ক 0 না, এই 0টা আমি পাওয়ার 0 দিচ্ছি। এরপর থেকে বাম দিকে এক এক করে করে বৃদ্ধি পাবে। তাহলে 0 পর 1, 2, 3, 4, 5 এইভাবে। আর বাম দিকে এক এক করে হ্রাস পাবে। তাহলে কি পাওয়ারে কিভাবে -1, -2, -3, -4 এইভাবে আমি করলাম। তারপর কি করতে হবে, এগুলো সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে। দেখো সবগুলো যোগ করে দিচ্ছি, সবগুলো মাঝখানে আমি যোগ চিহ্ন দিচ্ছি। যোগ দেওয়ার পরে এবার কাজটা শেষ হয়ে গেল। আমরা যোগ করতে দেখো, যেমন এটাই করলে কত হবে, এটা করলে 32 হবে, এটা করলে কত হবে, গুণ করে দেখতে পারো 16, আর এটা করলে কত হবে 8, এটা করলে 4, এটা করলে 2, আর এটা করলে যদি 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে। এটা তাহলে এটা করলাম, আমরা এইভাবে করলাম। করার পরে প্রত্যেকটা মানগুলো আমরা দিলাম, বসানোর পরে দেখা যাচ্ছে 32 প্লাস, এগুলো সবগুলো যোগ করলে কি হয় 62.6257। তাহলে আমি দেখো এই দ্বিমিক সংখ্যা থেকে কোথায় দশমিকে রূপান্তর করতে পারলাম। দেখো আগের মানে চলে আসছে কিনা, আগের মানে চলে আসছে কিনা, এই যে কাজটা। এরপর দেখো আমার এই যে অক্টাল সংখ্যা, এটাকেও যদি আমি দশমিকে রূপান্তর করতে চাই, তাহলে কি একই ধরনের, এই প্রত্যেকটা এই যে অক্টাল সংখ্যা প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তারপর এই 8 এর উপর পাওয়ার দিতে হবে অঙ্কের অবস্থান অনুযায়ী, যেটা আমি এখন শিখিয়েছি। কিরকম দেখো, প্রত্যেকটা অঙ্ককে আমি দেখো 8 দিয়ে গুণ করছি। আবার এই যে বৃত্তি সেটার উপর পাওয়ার দিচ্ছি। তাহলে কোথা থেকে পাওয়ার দিতে হবে, দশমিক থেকে দশমিকে যেতে হবে, দশমিক থেকে বাম দিকে প্রথম অঙ্কটাকে 0 দিতে হবে, প্রথম অঙ্কটা। তাহলে দশমিক থেকে বাম দিকে 6 প্রথম অঙ্ক না, এই 6 এর উপর 6 এর যে বৃত্তি আছে তার সাথে পাওয়ার 0 দিচ্ছি, তারপর 1 করে বাড়ছে, তাহলে 1 বাড়ছে, এরকম করে বাড়তেছে। আবার এদিকে 1 1 করে কমবে। তাহলে এটাও দেখা যাচ্ছে 62.62.625 হচ্ছে। একইভাবে হেক্সাডেসিমালও কি করতে হবে, হেক্সাডেসিমালও প্রত্যেকটা অঙ্ককে 16 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আবার এই
16 উপর করে এই পাওয়ারের উপর বৃত্তির উপর পাওয়ার দিতে হবে, একই রকম দিলাম। এই হচ্ছে আমাদের কাজ। এইভাবে আমরা একটা মানে দ্বিমিক সংখ্যা বলো, অক্টাল সংখ্যা বলো, হেক্সাডেসিমাল সংখ্যা বলো, সেগুলোকে আমরা দশমিকে রূপান্তর করতে পারি। তাহলে এটা আমরা রূপান্তর করতে শিখলাম। তাহলে আমি এখন দেখো আমি কিছু বাড়ির কাজ দিব তোমাদেরকে। যে বাড়ির কাজটা দেখো, তোমাদের কাজ হচ্ছে 1 2 5.125 125.125 এটা একটা দশমিক সংখ্যা। এটাকে তোমরা আগামী দিন অক্টাল দ্বিমিকে রূপান্তর করবে। এটাকে দ্বিমিক অক্টাল এবং ষোড়শে রূপান্তর করবে। আবার এই যে তাহলে এই 125 এটাকে দ্বিমিক, অক্টাল, ষোড়শ এই তিনটে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে। আবার এই দ্বিমিক সংখ্যা থেকে দশমিকে ফেরত আসবে, অক্টাল সংখ্যা থেকে দশমিকে ফেরত আসবে, ষোড়শ সংখ্যা থেকে দশমিকে ফেরত আসবে। এটাই হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ আগামী দিনে। ইনশাআল্লাহ তোমরা সবাই বাড়ির কাজ করে কমেন্টস বক্সে তোমরা বাড়ির কাজে জমা দিলে এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে স্বাগত, আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমার ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। আশা করি আমরা সবাই পড়াশোনা করব, আমাদের পড়াশোনা রেগুলার আমরা শেষ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সালাম।